নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটাই উপকারে আসতে চলেছে। তো বন্ধুরা, আমাদের সংসারে মাঝে মাঝে এমন কিছু ঝামেলার কাজ এসে পড়ে, যদি সেটা বুদ্ধি করে করতে পারি তাহলে দেখবে অনেকটাই উপকার হয়। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এখানে কিছুটা আমি বাদাম নিয়ে নিয়েছি। তো অল্প কিছু বাদাম ছাড়িয়ে দেখিয়ে দেবো কিভাবে খোসা ছাড়াতে হয়। তার জন্য যখনই এরকম কাঁচা বাদাম কিনবেন, সেই কাঁচা বাদামগুলোকে খোসা ছাড়িয়ে ফেলবেন। খোসা ছাড়িয়ে এই যে বাদামটা, সেই বাদামটা কিভাবে ভাজবো এবং কিভাবে খোসা ছাড়িয়ে নেব তারই ছোট্ট একটা টিপস। তো বন্ধুরা, এই বাদামগুলোকে আমরা একটা কি করব, যে কোনো একটা কড়াতে হোক, যে কোনো পাত্রে আমরা এইভাবে গ্যাস ওভেনের উপরে বসিয়ে দেব। বসিয়ে একদম মিডিয়াম আছে অথবা লো আছে আমরা এই বাদামগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু হালকা হাতে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে অল্প কিছুটা বাদাম দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি অনেকটা পরিমাণ বাদাম হয়, সে একই প্রসেসে কিন্তু করতে হবে। এখানে আঁচটা বেশি দিলে হবে না, এই জন্য তাহলে বাদামটা কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে। একদম মিডিয়াম টু লো আছে এটাকে ভাজতে হবে। ভাজার পর দেখবে এইভাবে যখনই খোসাটা এরকম চাপ দিলে খোসাটা উঠে যাচ্ছে, সেই পর্যায়ে বুঝতে হবে বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এইবার এটাকে কিন্তু নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ একটু রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। গরম গরম অবস্থায় যদি বাদাম এইভাবে খোসা ছাড়াতে যান তাহলে কিন্তু খুব একটা ভালো খোসা ছাড়ানো যাবে না। তো গরমটা একটু কমে গেলে সেই পর্যায়ে আমি এখানে একটা বাটিতে নামিয়ে নিয়েছি একটা পরিষ্কার রুমাল। তো পরিষ্কার রুমাল হোক, যে কোনো একটা কাপড় হোক, নিয়ে এইভাবে একটা নরম কাপড়ের মধ্যে বাদামটা নিয়ে একটু কিন্তু এইভাবে হাত দিয়ে ঘষে দিতে হবে। বন্ধুরা, এইভাবে যদি একটু হাত দিয়ে বাদামটা ঘষে দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজে বাদামের যতটা খোসা আছে সেই খোসাগুলো কিন্তু উঠে যাবে। তার জন্য কিন্তু আমাদের আলাদা করে কোনো সময় নষ্ট করে বাদামের খোসা ছাড়াতে হবে না। এই বাদামের গায়ে যে লাল খোসাটা আছে, সেই খোসাটা এইভাবে ঘষা দিলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো আমি এখন এই কাপড়টা, মানে এই যে রুমালটা খুলেও দেখিয়ে দিচ্ছি কতটা বাদাম খোসা ছাড়িয়ে গেছে। এই পর্যায়ে যখন অনেকটা বাদাম আপনারা পরিষ্কার করবেন, সেখানে অনেকটা খোসা থাকবে। তো অল্প বাদাম আমার যেহেতু, সেই অল্প বাদামগুলোকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে খোসাটা ছাড়িয়ে নেবে। খোসাটা এইভাবে ছাড়িয়ে নিয়ে লুচি ভাজার যে ঝাঁঝরি হাতাগুলো আছে, সেই ঝাঁঝরি হাতার সাহায্যেই কিন্তু এইভাবে বাদামের খোসা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো যতটা খোসা আছে ঠিক ততটাই এইভাবে তুলে নেবেন। তুলে একটু ঝাঁকা দিলেই কিন্তু খোসাগুলো নিচে দিয়ে পড়ে যাচ্ছে। পড়ে গেলে আমরা কিন্তু খুব সহজে আমাদের বাদামগুলোকে পেয়ে যাচ্ছি। যতটা নিচে পড়ে গেছে এইগুলোও কিন্তু হাতের সাহায্যে একটু তুলে এইভাবে ঝাঁকা দিলেই কিন্তু বাদামটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাবেন কতটা সহজে বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখানে বাদামের খোসা এইভাবে ছাড়িয়ে নিয়ে একটা কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দিলে এটা দীর্ঘদিন রেখে খেতে পারবেন। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা, চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এখানে আছে কিছুটা চিরুনিগুলো প্রচুর নোংরা অবস্থায় আছে। এটা আমি ভিডিও করার জন্য কিন্তু রং খেলার সময়ে আমি চুলটা আশ্রয়েছিলাম সেই রং অবস্থায়। তো চিরুনি প্রচুর নোংরা হয়ে গেছে। এই নোংরা অবস্থায় চিরুনিগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করব তার ছোট্ট একটা টিপস। তো তার জন্য কি করব, এখানে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে অল্প কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার এই যে জলের মধ্যে বড় এক চামচের 1 চামচ মতো সার্ফ দিয়ে দেব। অন্য কিচ্ছুর প্রয়োজন নেই। এইভাবে যে সার্ফ জলটা, সেই সার্ফ জলের মধ্যেই আমরা কিন্তু চিরুনিগুলোকে ভিজিয়ে দেবো। বন্ধুরা, এভাবে চিরুনিগুলোকে দিয়ে জলের মধ্যে খুব ভালো করে যেন ভিজে থাকে এরকম অবস্থায় রাখতে হবে। আমার এখানে জলটা একটু কম পড়ে গেছে, এই জন্য এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল আরও মিশিয়ে দেব। এইভাবে ঠিক চিরুনিগুলো ডুবে যাবে এই পর্যায়ে কিন্তু জল দিতে হবে। তো বন্ধুরা, যতটা পরিমাণ আপনাদের যে পাত্রটা, সেই পাত্রটা চিরুনিটা ডুবে যাচ্ছে জলের নিচে, সেই অবস্থায় করে কিন্তু রাখতে হবে। এইভাবে একটু সার্ফ জলের মধ্যে আমি হাতের সাহায্যে একটু ঘষে এগুলোকে জলের মধ্যে ভিজিয়েও দিচ্ছি। এইভাবে জলের মধ্যে করে ভিজিয়ে 10 থেকে 15 মিনিট কিন্তু এইভাবেই রেখে দিতে হবে। 15 মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি। বন্ধুরা, 15 মিনিট পর ফিরে এসে এই যে চিরুনির মধ্যে যে নোংরাগুলো ছিল, সেই নোংরাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। যেহেতু 15 মিনিট ধরে এটা ভিজে ছিল, সেই জন্য এটা এতটা নরম হয়ে গেছে যে একটা ব্রাশ দিয়ে জাস্ট একবার ঘষা দিলেই কিন্তু 1 থেকে 2 বার এইভাবে একটু ঘষা দেবেন। হালকা হাতে ঘষা দিলেই চিরুনির মধ্যে যতটা নোংরা ছিল সব নোংরাগুলো কিন্তু আস্তে আস্তে এইভাবে বেরিয়ে যেতে থাকবে। এর জন্য কিন্তু আমাদের অন্যভাবে কোনো কষ্ট করতে হবে না। আর এইভাবে যদি সার্ফ সাবান দিয়ে আমরা
মানে যখনই আমরা ব্রাশটা পরিষ্কার করব সেই সময়ই যদি আমরা সার্ফ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, সেক্ষেত্রে এর মধ্যে যে নোংরাগুলো, সেই নোংরাগুলো এতটা শক্তভাবে আটকে থাকে তখন উঠতেই চায় না। চিরুনি যদি এইভাবে নোংরা থাকে তখন কিন্তু আমাদের চুলের একজনের যে মাথার ইনফেকশন, সেই ইনফেকশন আরও একজনের মাথায় হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই জন্য আমাদের চিরুনিটাকে কিন্তু মাঝে মধ্যে অবশ্যই একেবারে পরিষ্কার করে নেওয়া ভালো। এইভাবে সার্ফ জলের মধ্যে ভিজিয়ে রেখে ব্রাশটা দিয়ে একটু ঘষলেই দেখবেন চিরুনিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো কষ্টও করতে হচ্ছে না, অল্প পরিশ্রমেই কিন্তু চিরুনি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ইনফেকশনটা বাড়ার কোনো কারণই হবে না, মানে একজনের মাথা থেকে আরেকজনের মাথায়ও ইনফেকশন যাবে না। তার জন্য চিরুনিটা যদি আমরা পরিষ্কার করি মাঝে মধ্যে, তাহলে সেই বিপদের মধ্যে আর পড়তেও হবে না, ফালতু টাকা পয়সা খরচা করে সে সমস্ত বিপদ থেকে রেহাইও পেতে হবে না। যদি আমাদের স্ক্যাল্পে ইনফেকশন হয়ে যায় তখন আবার ডাক্তার দেখাতে হয়, তার জন্য কিন্তু প্রচুর আবার খরচা শুরু হয়ে যায়। তো সেই সমস্ত কিচ্ছু করতে হবে না। ব্রাশগুলোর সাহায্যে আমি ঘষে নিলাম, চিরুনিগুলো ঘষে আমি প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, প্লেন জলে ধোয়ার পর আমার চিরুনিগুলো কতটা পরিষ্কার হয়ে গেছেন দেখতেই পারছেন। তো এইভাবে ব্যবহার করা চিরুনি মাঝে মধ্যে কিন্তু অবশ্যই একবার পরিষ্কার করবেন, তাহলে অনেকটাই উপকার হবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, ফ্রিজ আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু মাঝে মধ্যে বিদ্যুতের বিল অনেকটাই কিন্তু চলে আসে। আমরা বুঝতেও পারি না কেন বিদ্যুতের বিল এতটা চলে এসছে। আমরা ফ্রিজের মধ্যে অনেক সময় অনেক পরিমাণ খাবার দাবার রেখে দিই, সেটা সবজি, খাবার, দুধ, জল, ঘি, যে কোনো জিনিস আমরা ফ্রিজের মধ্যে যখন রেখে দিই কোনো জিনিসগুলোকে, তো কি হয়, সেই জিনিসগুলো ঠান্ডা করতে গেলে আমাদের ফ্রিজের কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। ওই খাবার যদি ঢাকা থাকে তাহলেও কিন্তু ফ্রিজ ওই খাবারগুলোকে ঠান্ডা করার জন্য বেশি পরিমাণে ফ্রিজের কাজ করতে হয়, তখন কিন্তু কারেন্ট অনেকটাই খরচা হতে শুরু করে। যদি ফ্রিজের এই যে আমাদের ফ্রিজের মধ্যে যখন খাবার দাবার থাকছে, সেই খাবার দাবার দুধ হোক, তরি তরকারি হোক, ভাত হোক, যে কোনো জিনিস ফ্রিজের মধ্যে যখনই রাখছি আমরা সেটাকে ভালো রাখার জন্য, দীর্ঘ সময়ের জন্য, সেটাকে ঠান্ডা করার জন্যই কিন্তু কারেন্টের অনেকটা করে ফ্রিজ খাটতে হয়, তার জন্য অনেকটা বিল চলে আসে। অনেক সময় দেখা যায় এই যে রাবারগুলো আছে, সেই রাবারগুলো অনেকটা নোংরা হয়ে যায়, তার ফলে অনেকটা পরিষ্কার করতে গেলে সেই রাবারটারও কিন্তু সমস্যা হয়। অনেকটা সময় দেখবে ঢিলা হয়ে যায় রাবার, তখনও কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে অনেকটা কারেন্ট পুড়তে শুরু করে ফ্রিজের ফলে। তখন তাড়াতাড়ি করে আমরা কি করি, মিস্ত্রি ডাকি এইভাবে রাবারটা পাল্টে ফেলা আমরা চেষ্টা করি। বিদ্যুতের বিল অনেকটাই কিন্তু বেশি আসতে শুরু করে এই রাবারটা যদি খারাপ থাকে। রাবার খারাপ হয়ে গেলে এখান থেকে ফ্রিজ যতটা পরিমাণ ঠান্ডা তৈরি করে সবটাই কিন্তু বাইরে চলে আসে। এবার আরও পরিমাণ ওদের মানে কষ্ট করতে হয় ফ্রিজটার মধ্যে জিনিসপত্রগুলোকে ঠান্ডা রাখার জন্য। তো বন্ধুরা, আমাদের সবসময় চেষ্টা করতে হবে ফ্রিজের মধ্যে কোনো খাবার দাবার রাখলে সেটাকে ঢেকে রাখতে হবে, যাতে বিদ্যুতের বিল অনেকটাই কিন্তু কম আসবে। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। আমি এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি, জল দিয়ে এবার তৈরি করতে চলেছি চা। তো বন্ধুরা, সকাল সন্ধ্যা আমরা কিন্তু সবাই চা খেতে পছন্দ করি। তো এই ধরনের চা আমরা যেমন খাই, আমরা কিন্তু ভীষণ ভালো একটা কাজে লাগাতে পারি এই চা। তো অনেক সময় দেখবে বাড়িতে যদি ছোট বাচ্চা, বয়স্ক, আইসাইট ওদের উইক থাকে, তখন চশমা পরতে হয়। এবারে চশমা পরেই কিন্তু সমস্ত কাজকর্ম করতে হয়। তো সেই কাজকর্ম করতে করতে দেখবে চশমার মধ্যে অনেকটা দাগ ছোপ পড়ে যায়, স্ক্র্যাচ পড়ে যায়, একদম তেলচিট, রান্নাবান্না যারা করে তাদের তেলচিট উড়ে উড়ে আসে, তখন চশমা দিয়ে ভালো দেখা যায় না। তখন মনে হয় চশমাটা হয়তো খারাপ হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, চেঞ্জ না করে চশমাটাকেই আমরা যদি একটু খুব ভালো করে পরিষ্কার করতে পারি আমাদের ঘরোয়া জিনিস দিয়ে, মানে যেমন আমরা চা খাই সেই চাটা দিয়েই আমরা যখন খাবো চাটা, তার আগেই কিন্তু আমাদের চশমাটা পরিষ্কার করে নিতে পারবো আমরা চায়ের মধ্যে চশমাটা দিয়ে। তো বন্ধুরা, কিভাবে কাজটা করব চলো দেখিয়ে দিই। তো এখন আমি এখানে কিছুটা চা সেঁকে নিয়েছি। যখন চা ছেঁকার পর দেখবে চাটা অনেকটা গরম থাকে, অনেকটা ধোঁয়া উঠতে শুরু করে, সেই ধোঁয়ার উপরেই কিন্তু চশমাটা এইভাবে দিতে হবে। চশমাটা এইভাবে দিলে এই চশমার কাচের গায়ে অনেকটা বাষ্প লেগে যাচ্ছে, দেখতেই পারছেন। তো সেই বাষ্প যখনই লেগে যাবে তখনই একটা তুলো অথবা নরম একটা কাপড় দিয়ে এটাকে যদি আমরা একটু ঘষে নিতে পারি বন্ধুরা, তাহলে দেখবেন চশমাটা কিন্তু খুব সহজেই আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি এখানে চশমাটাকে কিন্তু চায়ের উপর ধরছি,
আর যখন এই কাজটা বাষ্পে একটু ভিজে ভিজে যাচ্ছে তখন একটা তুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে তুলো দিয়ে অথবা চশমার কৌটার মধ্যে যে গেঞ্জি কাপড়টা থাকে সেই গেঞ্জি কাপড়টা দিয়েও পরিষ্কার করা যায়। বাজার থেকে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায় চশমা পরিষ্কার করার। তো টাকা পয়সা ফালতু খরচা না করে বাড়িতে তৈরি করি যে প্রত্যেক দিন আমরা চা, সেই চাটা দিয়েই কিন্তু আমরা চশমা পরিষ্কার করে নিতে পারবো। তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা বাড়িতে এই ধরনের সুতো আমরা কিন্তু অনেকেই বিভিন্ন কালারে রেখে থাকি। যখন আমাদের জামা কাপড় ছিঁড়ে যায়, হালকা পাতলা ছিঁড়ে গেলে আমরা দর্জির কাছে যাই না, বাড়িতেই কিন্তু সেই কালারিং সুতো দিয়ে যে কালারের জামা কাপড় সেই কালারের সুতো দিয়ে আমরা সেলাই করে সেটা ঠিক করার চেষ্টা করি। কিন্তু এই যে সুতোগুলো দিয়ে আমরা যখন কাজ করি তখন একটা প্রবলেম আমাদের সবার হয়। তো আমরা সুতো দিয়ে তো কাজ করছি, কাজের পর এবার আমরা কোনো কিছু সেলাই করলাম, সেলাই করে সুতোটা যতটা প্রয়োজন হচ্ছে নিচ্ছি, তারপর সুতোটা এমনভাবে এই যে সুতোর গুটির মধ্যে আটকে যায় যে নেক্সট টাইমে আমরা যখনই আমাদের সুতোটার প্রয়োজন হচ্ছে, আমরা তাড়াহুড়োর মধ্যে যদি কোনো কিছু সেলাই করছি সেক্ষেত্রে সুতোটার প্রয়োজন যখনই হয় তখন আমরা দেখবেন মাঝে মধ্যেই মানে এই যে সুতোর যে মুখটা সেই মুখটা আমরা আর খুঁজে পাই না। তখন কিন্তু ভীষণ অস্বস্তি লাগে। সেই অস্বস্তি থেকে রেহাই পাওয়ার ছোট্ট একটা টিপস, এইভাবে আমরা হাতটা বুলালেও আমরা কিন্তু এই যে সুতোর মুখটা খুঁজে পাই না। ভীষণ একটা ঝামেলার ব্যাপার এটা। তো তার জন্য কি করব, আমরা এই যে সুতোটার মধ্যে আমরা কিন্তু টিপ লাগিয়ে রাখতে পারি। তো কিভাবে টিপটা লাগিয়ে রাখবো আর এই টিপ দিয়ে কিভাবে আমাদের এই সমস্যা থেকে রেহাই পাবো সবটা শেয়ার করব। তো বন্ধুরা এখান থেকে যে কোনো কালারের একটা টিপ আমি নিয়ে নিচ্ছি। তো আপনাদের বাড়ি যাদের কাছে যে কালারের টিপ আছে সেই কালারের টিপ একটা নিয়ে নেবেন, যে কালারের সুতো থাকবে সেই কালারের টিপটা নেবেন না, তাহলে কিন্তু একটু সমস্যা হবে। একটু অন্য কালারের টিপ নেওয়ার চেষ্টা করবেন। ঠিক সুতোর মুখটা যেখানে আছে সেই মুখটা তুলে সেই মুখের মাথায় মানে যে সুতোর মাথায় কিন্তু আমরা টিপটা লাগিয়ে দিতে পারি। তো বন্ধুরা এইভাবে যদি টিপটা আমরা ঠিক সুতোর মুখে লাগিয়ে দিতে পারি তাহলে দেখবেন অনেকটাই কিন্তু আমাদের উপকার হবে। যে ঝামেলার কাজ যে আমরা পড়ছিলাম, আমাদের প্রয়োজনের সময় আমরা যে সুতো থেকে মুখটা খুঁজে পাচ্ছিলাম না, সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না, কাউকে সাহায্যের জন্য ডাকতেও হবে না। তো এরকম যে অনেকটা সুতো একসঙ্গে রাখতে পারেন, যেখানে সেখানে ফেলেও রাখতে পারেন। তো প্রয়োজন মতো যখনই সুতোটা নিচ্ছেন এইভাবে দেখবেন তার মুখটা আমরা সহজেই খুঁজে পাবো। টিপটা ওঠালেই টিপের নিচেই কিন্তু সুতোর মুখটা থাকবে। এইবার যখনই প্রয়োজন হচ্ছে সুতোটা নিচ্ছি আর ঠিক তার মাথায় একটা এই টিপ এইভাবে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।